হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা লীলা রায়ের পিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেট ওয়ানের ম্যাথের কোশ্চেনটা প্র্যাকটিস করব। ম্যাথের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবো। চলো আজকে ফার্স্ট কোশ্চেন যেটা সেটা শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন যেটা কি বলছে 71-এ, এই কোশ্চেনটা কীভাবে করবো একটু দাঁড়াও। আচ্ছা, এখানে দেখো 15/16, 19/20, 24/25, আর হচ্ছে 34/35। এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু লব এবং হরের মধ্যে, লব আর হরের মধ্যে গ্যাপ কিন্তু সমান, এক এক করে গ্যাপ আছে প্রত্যেকটা ফ্র্যাকশানে। লব আর হরের মধ্যে গ্যাপ হচ্ছে কত? এক। তাহলে সেক্ষেত্রে যদি লব আর হরের মধ্যে গ্যাপ সমান হয়, তাহলে যেটা হচ্ছে যার সংখ্যা হচ্ছে ছোট সেই হচ্ছে ক্ষুদ্রতম হয়, এটা হচ্ছে ক্ষুদ্রতম। আর যার সংখ্যা হচ্ছে বড় আছে অন্য অন্য ফ্র্যাকশানগুলোর থেকে, সেটাকে বলা হয় বৃহত্তম। এটা সব থেকে সহজ নিয়মে করা যায়। তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কি? বি, 15/16 হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম। নেক্সট কোশ্চেন চলো এবারে। 72 দাগের কোশ্চেনে কি বলছে দেখো। 72 দাগের কোশ্চেনে বলছে যে একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 অবশিষ্ট থাকে, সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? তো দেখো এখানে আমাদের সূত্র জানা আছে যে ভাজ্য ইকুয়ালস টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ঠিক আছে? তো তাহলে তাহলে এখানে আমরা একটা জাস্ট বোঝানোর সুবিধার্থে, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা নাম্বার ধরে নিচ্ছি এন, ভাজ্য সংখ্যা। ভাজক হচ্ছে বলে দেওয়া আছে এখানে 899 বলে দেওয়া আছে, আর ভাগফল ধরে নিলাম এক্স, আর ভাগশেষ হচ্ছে 63। তো এখানে আবার পরে বলেছে যে 29 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তাহলে 29 দিয়ে ভাগ করে দেখো কি হয়। 899 ইন্টু এক্স বাই 29, আর ওখানে হচ্ছে 63/29। তো এখানে দেখো 899কে 29 দিয়ে ভাগ করে দেখো কি হয়। 29 দুগুণ 58, 29 হচ্ছে 3 দুগুণ 6, আর 3 নং 27, মানে হচ্ছে 87, বা এখানে ভাগ হচ্ছে 2। তাহলে হচ্ছে 29 1 29 কাটাকুটি। এখানে যদি এইটা কাটাকুটি হয়ে যায়, মানে ফুল কেটে লাস্টে কোনো সংখ্যা না থাকে, ভাগশেষ না থাকে, তাহলেই কিন্তু আমরা ভাগশেষটা বের করতে পারবো। না হলে কিন্তু ভাগশেষ বের করা যাবে না এই অঙ্কের ক্ষেত্রে। যদি মানে এই যে এই ভাজক যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে যে পরে যে ভাগ করতে বলবে সেটা দিয়ে আগে একবার চেক করে নেবেন। এই 899কে 29 দিয়ে একবার চেক করে নিতে হবে। যদি ভাগ করা যায় তাহলেই ভাগশেষ থাকবে, তা না হলে ভাগশেষ থাকবে না। যেহেতু এখানে পুরোপুরি কেটে যাচ্ছে, তাহলে আমরা এখানে এটার ভাগশেষ বের করে নিতে পারি। ভাগশেষ কত হচ্ছে? 63/63, 29 দিয়ে কাটলে কত হচ্ছে? 29 দুগুণ 57। ঠিক আছে? তাহলে 29 দুগুণ 58, সরি 58 হবে। তাহলে ভাগশেষ কত? 5। তো উত্তর হচ্ছে বি। নেক্সট কোশ্চেন দেখো 73-এ কি বলছে। 73-এ কি বলছে দেখো। বলছে যে 3 থেকে 200-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য কতগুলি স্বাভাবিক সংখ্যা রয়েছে? 7 দ্বারা বিভাজ্য কতগুলি স্বাভাবিক সংখ্যা রয়েছে 3 থেকে 200-র মধ্যে? দেখো এখানে 3 থেকে 200-র মধ্যে 3-এর পরে যে সংখ্যাটা কি, 3-এর পরে যে সংখ্যাটা যেটা 7 দ্বারা বিভাজ্য সেটা কত? 7 নিজেই হবে। এবং 200-কে আমরা ফার্স্ট 7 দিয়ে ভাগ করে দেখি কত আসে। 7 দুগুণ 14, আর এখানে 60, মানে 27টা 56, লাস্টে 4 অবশিষ্ট। তাহলে 200-র পরে যে সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে সেটা কত? 200-কে 4 দিয়ে বিয়োগ করলে কত আসছে? 196। 196 এটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য হবে। 196 কত? 7 দ্বারা বিভাজ্য। তাহলে টোটাল আমার যে সংখ্যাটা যেটা 7 দ্বারা বিভাজ্য হবে, মানে 3 থেকে 200-র মধ্যে, সেটা কিন্তু 28 হবে সরাসরি। মানে 7, 14, 21 এরকম করতে করতে 196 অবধি যাবে। এই টোটাল যে সংখ্যাটা হবে সেটা 28টা 7 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়া যাবে 3 থেকে 200-র মধ্যে।
নেক্সট কোশ্চেনে চলো এবারে। 74-এ কি বলছে, দুটি সংখ্যার যোগফল 120 এবং তাদের ভাগফল 5 হলে সংখ্যা দুটি বিয়োগফল কত হবে? তো যোগফল আগে ফার্স্ট দেখে নাও, এখানে লেখো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 120 বলে দেওয়া আছে, আর এক্স বাই ওয়াই হচ্ছে 5 বলে দেওয়া আছে। তো এটা আমরা কীভাবে করব, এখানে দেখো, এখানে আমি এইটা কীভাবে লিখবো দেখো, এক্স বাই ওয়াই, এখানে 5 আর এখানে 1 লিখে দিলাম। এবার ওপর নিচে আমি যে কোনো জিনিস দিয়ে গুণ করতে পারি, তাহলে আমি পি দিয়ে গুণ করে দিলাম ওপর নিচে। এবার এই যে সমীকরণ আছে, এই সমীকরণে এই মানটা বসিয়ে দাও, 5p প্লাস 1p, তো কত আসছে 120। তো 6p ইকুয়ালস টু 120, আর p মান কত আসছে তাহলে 20। তো সরাসরি আমরা এখান থেকে বলে দিতে পারি যে এক্স এর মান হচ্ছে 100, এক্স এর মানটা বলো, এক্স এর মান 100 আর ওয়াই এর মান কত আসছে 20। তো এদের মধ্যে যে বিয়োগফল সেটা কত হবে, 80 হবে। তো অ্যান্সার হবে সি। 75-এ কি বলছে, যদি 5432 54, এটা হচ্ছে 75, 5432 স্টার 7, এটাকে 9 দ্বারা বিভাজ্য হতে গেলে স্টার এই জায়গাটায় কত মান হতে হবে? তো আমরা জানি 9 দ্বারা বিভাজ্য হতে গেলে যদি প্রত্যেকটা একটা সংখ্যার প্রত্যেকটা অঙ্ক, মানে এইগুলোকে একটা একটা অঙ্ক বলা হয়, প্রত্যেকটা অঙ্কর যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তো আমরা ফার্স্ট লিখি 5 4 প্লাস 3 প্লাস 2 প্লাস এখানে এক্স ধরে নিলাম প্লাস 7। তো টোটাল মান কত আসছে, 5 আর 4 9 আর 3 12 আর 2 14 আর 7 21, 21 প্লাস এক্স, এটা 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তো এমন কোন সংখ্যা আছে যেটা 21-এর পরে, এমন কোন সংখ্যা যেটা 9 দ্বারা বিভাজ্য হবে? অবভিয়াসলি 27 হবে। তো 27 হতে গেলে এক্স এর মান কত হতে হবে, 6 হতে হবে, তাই তো? তো সি অ্যান্সার সঠিক, এখানে সরাসরি হবে। নেক্সট কোশ্চেনে চলো। আচ্ছা দাঁড়াও, এটা রাফ করে নিই আগে। এবারে 76 দাগে কি বলছে দেখো, 76 দাগে বলছে যে এই হচ্ছে সিঁড়ি ভাঙা যে অঙ্কটা, সিঁড়ি ভাঙা অঙ্কটা কীভাবে করতে হবে, মানে এইটার ক্ষেত্রে আমি ফার্স্ট বলে দিই যে এটা ট্রিকের মাধ্যমে করব। এখানে যে দেখতে পাচ্ছি এই ফ্র্যাকশানটা আছে, এটাকে আমি ভেঙে লিখলাম 1 আর 4, আর যে এর সাথে যে যুক্ত প্লাস আকারে আছে এইগুলো, এই 3টে পোর্শন আছে। তো 3টে পোর্শনের জন্য আমরা 3টে দাগ কেটে নিলাম, ঠিক আছে। এবারে যে 1 আছে, তো 1-এর জন্য 4 ইন্টু 1 প্লাস 1 করলে কত, 4 ইন্টু 1 প্লাস 1 করলে 5। এইবারে 5 হয়ে গেল। এবার ওপরে যে সংখ্যাটা আছে 3, 5-এর সঙ্গে 3 গুণ করে তারপরে 4-এর সাথে যোগ করে দিতে হবে। 3 × 15 প্লাস 4 করলে কত, 19। আচ্ছা, এবারে এই 2 সংখ্যাটা আছে, এই 2, 19কে 2 দিয়ে গুণ করো, কত হবে, 38 হবে। 38 প্লাস 5 করলে কত, 43। তো আমরা সরাসরি লিখে দিতে পারি 19/43 ভাগ ভাগ এইখানে দেখো, লব, যখন লব আর হর বসাবে, ফার্স্ট হচ্ছে লব আর লাস্টেরটা হর। তো লব হচ্ছে 19 আর নিচে হচ্ছে হর 43। তো যখন আমরা এইভাবে লিখি 43 আর ভাগটাকে যদি উল্টে দিই, মানে ভাগটাকে গুণ যদি বসাই, তখন সেক্ষেত্রে এইদিকে ফ্র্যাকশানটা উল্টে যাবে, 43/19। 43 কেটে গেল, 19 কেটে গেল, উত্তর কত, 1। তাহলে এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট কোশ্চেনে চলো। 77 দাগে কি বলছে, যে এত সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে কত হবে? তো এখানে কি হবে দেখো, বলছে 2 5 -5/9 প্লাস হচ্ছে 3/5 -7/18, এটার মান বের করো ফার্স্ট। তো ফার্স্ট আমরা এই মানটা আর এই মানটা বের করব। এখানে যেহেতু লব, এই হরটা হচ্ছে সমান, তাহলে নিচে 5 বসে গেল, আর 2 আর 3 যোগ করে দিলাম 5। আর এইটার ক্ষেত্রে দেখো -5/9 আর -7/18, জাস্ট আমি এখানে উপর নিচে 2 গুণ মনে মনে, কিন্তু এগুলো সব মনে মনে করতে হবে, আমি দেখানোর জন্য করছি। তো এখানে 5 × 10 বাই নিচে 18, 7/18, তাহলে হর সমান হয়ে গেল। এবার নিচে 18 বসে গেল, উপরে -10 আর -7, -10 আর -7, ঠিক আছে। এখানে প্লাস হিসেবে দিচ্ছি। তো কত আসলো, 1, এখানে -17/18 আসলো। তাহলে সলভ করলে 1/18। এত কিছু এত বড় করার দরকার নেই, জাস্ট মনে মনে যোগ বিয়োগ এটা করে নিলে কিন্তু খুব সহজে হয়ে যাবে এটা। তো তারপরের অঙ্কটা দেখো, 1/2 -1/4 প্লাস হচ্ছে 1/5
মাইনাস হচ্ছে 1/6। তাহলে এক্ষেত্রে এইটা ফার্স্ট আমরা করে নিই। এটা করলে 1/2 মাইনাস 1/4 করলে মাইনাস 1/4 আসছে। আর এখান থেকে প্লাস হচ্ছে নিচে হর হচ্ছে 30 আসলো, 6 মাইনাস 5, তাহলে উত্তর কত 1/4, এখানে হচ্ছে 1/30। আচ্ছা 1/30 হলো। তাহলে নিচে এখানে যে লসাগু সেটা কত 4 আর 30 লসাগু হচ্ছে 60 আসলো। তাহলে ওপরে 4×15 60 মানে 15, আর এখানে 30 মানে এখানে 2, তাহলে ওপরে 17/60। এইটা হলো সেকেন্ডটার ইকুয়েশন। এবার বলেছে যে 1/18কে 17/60 দিয়ে 1/18কে 17/60 দিয়ে ভাগ করলে কত উত্তর আসবে, তাই তো? তো 1/18 ইন্টু 60/17। এবার 6 দিয়ে কাটো, তাহলে ওপরে 10 আসলো, 6 দিয়ে কাটলে এটা 3, তাহলে নিচে কত হবে, এই সমান কত হবে 10 ইকুয়ালস টু 3 17 51। তো অ্যান্সার হবে কোনটা, এখানে 10/51 হচ্ছে অ্যান্সার হবে। ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন কোনটা এবারে, 78 দাগ। 78 দাগে বলছে যে 2203 এর ক্ষেত্রে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে ফার্স্ট আমরা এটাকে বর্গ করি আগে, মানে বর্গমূল যে সূত্রটা আছে আমরা জানি না, সেই সূত্রটা ব্যবহার করব। তো ফার্স্ট দুটো দুটো করে ধরে নিতে হবে। তো এখানে ফার্স্ট কত যাবে, 4 দুগুণ 4 4 16, 5 5 25, 5 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে যাবে, তাহলে 4 4 16 বসিয়ে দাও। এখানে আসলো 6, আর টোটালি দুটো সংখ্যা নিচে নেমে গেল। এবার এইটার যে দ্বিগুণ এখানে বসবে, 4 দুগুণ 8। এবার এমন একটা সংখ্যা নিতে হবে এই জায়গাটায় যেটা এখানেও বসাতে হবে। তো 8 6 দিয়ে দেখো একবার, 6 6 48 আর 6 36, তাহলে 6 তো 1 আর 5 516। আচ্ছা 7 দিয়ে করে দেখি, 7 দিয়ে 27 56, 27 49, 9 609। দেখো 609 খুব কাছাকাছি ক্লোজ চলে গেছে, মানে এটা ছাড়িয়ে গেছে। তার মানে আমাদের এখান থেকে কত এক্সট্রা যোগ করতে হচ্ছে তারপরে মিলবে। এখানে দেখো 300, এই 603 ছিল, তো এই 2203 এর সঙ্গে যদি আর আমরা 6 আমরা 6 যদি যোগ করতাম, মানে যোগ করা থাকতো, তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তো এখানে অ্যান্সারটা হবে সি থেকে অ্যান্সার সঠিক। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে, 79 দাগের কোশ্চেনে বলছে রুট কিউব 7/875। আচ্ছা এটাকে যদি আমি কাটি 7 দিয়ে, 7 1 7, 7 2 14, আর 14 থাকলো 3 আর 5 থাকলো 35, 5 7 35, ঠিক আছে? তাহলে রুট কিউব 1/25, এটার উত্তর কত আসবে 1/5। অ্যান্সার ডি এর দাগ। নেক্সট কোশ্চেনে চলো। 80 দাগের কোশ্চেনে কি বলছে, এ এর 80% ইকুয়ালস টু বি এর 50% এবং বি ইকুয়ালস টু এ এর x% হলে এক্স এর মান কত হবে। তো যেরকম বলেছে সেরকম করে দাও। এ এর 80%, ব্যাস, বি এর 50% বসিয়ে দাও, তাহলে এ বাই বি কত হবে, এইটা কাটো, এইটা কেটে দিলাম, তাহলে 5/18 আসলো। এইবারে বলেছে x%, বি এর x% কত, তাহলে বিটা ওইদিকে চলে যাবে। আচ্ছা পার্সেন্টেজ করতে গেলে কিন্তু 100 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? তো বিটা এইদিকে নিয়ে আসলাম, আর এইটাকে আমি এইদিকে নিয়ে যাচ্ছি, তো সেক্ষেত্রে 8/5 হবে ইন্টু এ। আচ্ছা একে যদি আমি পার্সেন্টেজ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, 8/5 ইন্টু 100 ইন্টু এ। এবার এটা কাটাকুটি করলে কত হবে, 5 দুগুণ 10, মানে 120 হলো। 8 ইন্টু 20 করলে কত, 160 ইন্টু এ, 160% হবে, পার্সেন্ট কিন্তু এটা, হ্যাঁ। তো এক্স এর মান সি হবে 160। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন কি বলছে, যে 81 দাগের কোশ্চেনে কি বলছে, দুটি সংখ্যার বিয়োগফল বড় সংখ্যাটি 20%-এর সমান। যদি ছোট সংখ্যাটি 20 হয় তবে বড় সংখ্যাটি কত হবে। আচ্ছা দুটি সংখ্যা ধরে নাও, এক্স আর ওয়াই ধরে নাও।
তাহলে দুটি সংখ্যার বিয়োগফল এক্স মাইনাস ওয়াই বড় সংখ্যাটি 20%-এর সমান। বড় সংখ্যাটি ধরো এখানে যেহেতু বড় এক্সটা আগে লিখে যেটা মানে এটাই এক্সটাই বড়, তাহলে এক্সের 20%-এর সমান বলে দেওয়া। যদি ছোট সংখ্যাটি 20 হয় তবে বড় সংখ্যাটি কত হবে? ছোট সংখ্যাটি বলে দেওয়া আছে 20 বলে দেওয়া, তাহলে এখান থেকে কি হচ্ছে এক্স মাইনাস 20 ইকুয়ালস টু এক্স ইন্টু এখান থেকে 1/5 লিখে দিলাম, তাহলে 5x মাইনাস 100 ইন্টু এক্স। এখান থেকে তাহলে এটা এদিকে চলে গেলে 4x আর 100 এদিকে চলে আসলো, তাহলে আমার এক্সের মান কত আসলো 25। তো অ্যান্সার কত হবে? এ দাগের অ্যান্সার সঠিক। চলো এবারে 82 দাগে কীভাবে করবো দেখো। 82 দাগ, রাধা তার মাসিক মাইনের 40% খাবার খেতে, 20% বাড়ি ভাড়া খাতে, 10% হচ্ছে মনোরঞ্জন খাতে এবং 10% অন্যান্য খাতে খরচ করে। যদি মাসের শেষে সে 155 টাকা সঞ্চয় করে বা জমা করে, তাহলে রাধার মাসিক মাইনেটা কত হবে? তো সেক্ষেত্রে আমরা দেখো এখানে ওর মাইনে যেটা টোটাল মাইনে তো সবারই 100%ই হবে। এবার 100% থেকে এইগুলো বিয়োগ যাবে, তাহলে 40%, দাঁড়াও একটুখানি, আচ্ছা 40% প্লাস 20% প্লাস 10% প্লাস 10%। আচ্ছা, তো এখানে দেখো 100% মাইনাস মোট মাইনে, যেটা মোট মাইনে কিন্তু আগে লিখে দিই, মোট মাইনে কিন্তু 100% সবার ক্ষেত্রেই তাই হয়, 100%-এও বিচার করতে হয়। তো এখানে যোগ করে আমরা যেটা পাই 80% পেলাম। 80% সে খরচ করে ফেলছে, জাস্ট সঞ্চয় করছে কত? সঞ্চয় 100 মাইনাস 80, 20% সে সঞ্চয় করছে। তো তারপরে দেখো এই 20%টাই হচ্ছে 1500 টাকা, 20%ই হচ্ছে 1500 টাকা। তো সেক্ষেত্রে দাঁড়াও একটু করে, তাহলে 20% যদি 1500 টাকা হয়, তাহলে 100% কত? 1500 বাই 20% ইন্টু 100%। তো পার্সেন্ট তো অলরেডি কেটে যাবে, 20 দিয়ে কাটো, তাহলে 5, তাহলে 5×15 75, 7500 টাকা তার টোটাল মাইনে। 100% যেহেতু করলাম, কারণ মোট মাইনে হচ্ছে 100%, ওই জন্য 100% বের করলাম। নেক্সট কোশ্চেনে চলো এবারে। নেক্সট কোশ্চেন, ওকে দাঁড়াও, এবার 83 থেকে কি বলছে? একটি পরীক্ষায় 1000 জন ছাত্র 800 জন ছাত্রী অংশগ্রহণ করে। যদি 60% ছাত্র এবং 50% ছাত্রী পরীক্ষায় পাশ করে, তবে মোট কত শতাংশ পরীক্ষার্থী ফেল করে? আচ্ছা, তো এখানে আমরা যেহেতু ছাত্রর ক্ষেত্রে বলেছে, ছাত্র 60% ফেল করে, তাহলে পাশ করে কত? ছাত্র পাস হচ্ছে 40% হবে, ছাত্র পাস। আচ্ছা দাঁড়াও, ওকে সরি ভুল হয়েছে, গুলিয়ে গেছে এটা। এই জায়গাটা হচ্ছে পাস করে আর এটা ফেল করে, এটা হচ্ছে পাস হচ্ছে 60% আর ফেল হচ্ছে 40%। ছাত্রীর ক্ষেত্রে সেটা কি হচ্ছে? পাস হচ্ছে 50% আর ফেল কত? ফেল তার 100 মাইনাস 50 মানে আর 50% ফেল করছে ছাত্রীর ক্ষেত্রে। তো এবার এখান থেকে আমরা দেখি 1000 ছাত্র আছে, ছাত্র ফেল করার সংখ্যা, তাহলে 60% করলে কত আসছে? এটা কেটে গেল, তাহলে 600 জন হচ্ছে ছাত্র ফেল করেছে। আর ছাত্রী ফেল করার সংখ্যা কত? ছাত্রী ফেল করার সংখ্যা কত হচ্ছে? এখানে 800 ইন্টু 50% ফেল করছে, মানে 5×8 = 40, 400 জন ফেল করছে, তাই তো? ওহো সরি ভুল হলো, এই জায়গাটা ছাত্র ফেল করার সংখ্যা 60% হবে না, এটা 40% হবে, সরি ভুল হয়েছিল। তো এই জায়গাটায় আমাদের 400 আসছে। তাহলে টোটাল যদি দেখো মোট ছাত্র এবং ছাত্রীর সংখ্যা কত?
মোট ছাত্র এবং ছাত্রীর সংখ্যা 1000 আর 800 মিলে হচ্ছে 1800 হচ্ছে টোটাল ছাত্রীর সংখ্যা। আর হচ্ছে টোটাল ফেল করা ছাত্রীর সংখ্যা কত, 400 প্লাস 400 800। তাহলে এটা পার্সেন্টেজ করলে আমাদের কত আসবে, 0 0 কেটে গেল, এখানে 8 দিয়ে এই 4 দিয়ে কাটো, এই সরি 2 দিয়ে কাটো, কাটলে 9 আসলো। তাহলে 400/9 করলে 4 নং 36, 4 নং 36 4, তাহলে 44.4%। এটা হবে সি দাগের অ্যান্সার সঠিক। নেক্সট কোশ্চেনে চলো। 84 দাগে কি বলছে, 2 টু দি পাওয়ার 1.5 ইজ টু 2 টু দি পাওয়ার 0.5 করলে 2 টু দি পাওয়ার এই যে হচ্ছে 1.5, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 3/2 ইজ টু 2 টু দি পাওয়ার 1/2। যেহেতু এখানে বেস, এই যে বেস ভ্যালুটা সমান, তাহলে আমরা বেস ভ্যালুটা তুলে দিতে পারি। তাহলে 3/2 ইজ টু 1/2, কাটাকুটি করলে কত, 3:1। তাহলে কোন অ্যান্সারটা সঠিক, বি এর দাগে অ্যান্সারটা সঠিক। নেক্সট 85 দাগে কি বলছে, 85 দাগে বলছে এ এবং বি এর কাছে মোট এত টাকা আছে, যদি এ এর মূলধনের এত অংশ বি এর মূলধনের এত অংশের সমান হয়, তবে বি এর মূলধন কত হবে। যেরকম বলেছে সেরকম তুমি করে যাবে। এখানে বলেছে যদি এ এর মূলধন 5/19 অংশ বি এর মূলধন বলে দিয়েছে 5/19 অংশ, বি এর মূলধন 2/5 অংশের সমান হয়, তাহলে এখান থেকে এ বাই বি এর অনুপাতটা বের করে নাও কত। তাহলে 19, এখানে 19 ইন্টু 2, এটা এদিকে চলে গেল আর এটা এদিকে চলে আসবে, তাহলে 5 ইন্টু 5, তাহলে করলে 38/25 এটা আসলো। এবার এখানে বলেছে কি যে এ আর বি এর কাছে মোট 6300 টাকা আছে, 6300। তাহলে এখান থেকে আমরা যোগ করে নিতে পারি। তাহলে এখানে ধরো ওপর নিচে পি দিয়ে গুণ করে নিলাম, তাহলে 38p আর 25p ইকুয়ালস টু হচ্ছে 6300। তাহলে এবার এখান থেকে লিখতে পারি কি 63p ইকুয়ালস টু 6300। তাহলে 63 দিয়ে যদি আমি কাটি, তাহলে পি এর মান কত আসবে, 100। তো পি এর মান 100 আসলে এখান থেকে আমরা 38 লিখতে পারি, 3800, এটা হচ্ছে 2500। তো কার অ্যান্সারটা বলেছে, এখানে বি এর মূলধন কত বলেছে, তাহলে বি এর মূলধন 2500 টাকা। এই দাগের অ্যান্সার সঠিক। নেক্সট কোশ্চেনে চলো। সরি, নেক্সট কোশ্চেন বলছে 86 দাগ, একজন গোয়ালা এত টাকায় 70 লিটার দুধ কেনে, তাতে 5 লিটার জল মেশায়, যদি সে এটি 9 লিটার দরে বিক্রি করে, তবে তার লাভের শতকরা হার কত হবে। আচ্ছা, এবার আমরা 86 দাগে করছি। 86 দাগ বলছে যে 630 টাকায় সে 70 লিটার দুধ কেনে। আচ্ছা, আর তার সঙ্গে সে 5 লিটার জল মেশায়, 5 লিটার জল মেশায়। আচ্ছা, জলের দাম কত, আচ্ছা দাঁড়াও একটু, মানে এইটার মান হচ্ছে, এটার কত টাকায় কিনেছে, এই যে সিপি, এটা 630 টাকায় কিনেছে। 5 লিটার জলের দাম কত, এখানে 0। তাহলে আমরা 75 লিটার মিশ্রিত দুধের কস্ট প্রাইস বা সিপি কত পাচ্ছি আমরা, 630 প্লাস 0, মানে 75 লিটার মিশ্রিত দুধের পরিমাণ কত টাকা, কত হচ্ছে, ক্রয় মূল্য কত হচ্ছে, 630 টাকা। ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে যদি সে এটি 9 টাকা লিটার দরে বিক্রি করে, এখানে বিক্রয় মূল্য বলে দেওয়া আছে কত, 75 লিটার মিশ্রিত দুধে, একটু দাঁড়াও, আচ্ছা 75 লিটার মিশ্রিত দুধের এসপিটা কত, এখানে বলে দেওয়া আছে 9 টাকা পার লিটার, মানে 9 টাকা ইন্টু 75 লিটার। তাহলে এটা গুণ করো,
7 নং 63 মানে 360 প্লাস হচ্ছে 630 আর হচ্ছে 5 নং 45 মানে আসছে 596। তাহলে এটা হচ্ছে এসপি আর এটা হচ্ছে সিপি। এবার আমরা সহজেই বের করে নিতে পারবো কিভাবে। এটা হচ্ছে একটুখানি সরিয়ে নিই, দাঁড়াও। আচ্ছা, এই যে হচ্ছে অঙ্কটা। ওকে, তো এই জায়গাটা দেখো, তাহলে আমরা লাভ শতকরা কীভাবে পাবো? নিচে কস্ট প্রাইস, সবসময় লাভ কিসেও বিচার হয়? কস্ট প্রাইসেও বিচার হয়। তাহলে 630 হচ্ছে সিপি, আর ওপরে লাভটা কত হচ্ছে? 695 মাইনাস 630 ইন্টু 100। তাহলে ওপরে আসছে আমাদের ওখানে হচ্ছে 695 মাইনাস 630 করলে, বিয়োগ করলে কত হয়? 65 হয়, আর 630 নিচে, তাহলে 100। কাটাকুটি করো এটার সঙ্গে এটা, তাহলে 650 আর হচ্ছে 63, 650 আর 63। আরে একটু কোণে দাঁড়াও, কিছু একটা গন্ডগোল হয়েছে এখানে। সরি, এই জায়গাটা কিছু একটা গন্ডগোল হয়েছে। কোথায়? ওকে, এই জায়গাটা ভুল হয়েছে। তাই বলি মিলছে না কেন, দাঁড়াও। ব্যাস, ওকে, এই জায়গাটা দেখো, আমি এখানে যোগ করতে ভুল করেছি। 630 প্লাস 45, এটা করলে কত? 675 হবে। ঠিক আছে, তো তাহলে লাভের শতকরা কত? তাহলে 675 মাইনাস 630 আর হচ্ছে 630 হচ্ছে কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইসও বিচার করতে হবে লাভের শতাংশ। তাহলে কাটাকুটি করার পরে দেখো কি আসছে? 45 মানে ইন্টু 10, 450 আসলো, আর নিচে আসলো 63। তাহলে এবারে দেখো কত দিয়ে কাটা যাবে? 7 দিয়ে কাটো, 7 6 7 42 মানে 420, আর 3 7 21, 420 আর 21 মানে 441। 41 এখানে হচ্ছে 9 আর 9 আসলো, তাহলে 9/63 করলে 1/7, অ্যান্সার ডি। অ্যান্সার ডি থেকে অ্যান্সারটা সঠিক। নেক্সট 87 থেকে কী বলছে? হচ্ছে 36টি বইয়ের ক্রয় মূল্য হচ্ছে 30টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হবে, লাভের শতকরা হার কত? ওকে, তাহলে 36টা বইয়ের ক্রয় মূল্য যেরকম বলেছে সেরকম লিখবে। 36টা বইয়ের ক্রয় মূল্য মানে 36 সিপি ইকুয়ালস টু 30টি বইয়ের বিক্রয় মূল্য 30 এসপি। ব্যাস, এবার সিপি আর এসপির মান বের করো। 30/36 করলে, কাটাকুটি করলে কত হবে? এখানে 5 দিয়ে কাটো, মানে 5 ছক 30, আর এখানে সরি 5 দিয়ে না, 6 দিয়ে যাবে। তাহলে উপরে 5 আর নিচে 6, তাহলে হচ্ছে কত? 5/6। এবার লাভের শতকরা সবসময় লাভের উপরে হবে, তাহলে এখান থেকে গ্যাপ কত? 1/5 ইন্টু 100 মানে এটা 20%। এই দাগের অ্যান্সার সঠিক। হ্যালো, তো এবার শুরু করা যাক 88 দাগের কোশ্চেনটা। কি বলছে? 88 দাগের কোশ্চেন এটা হচ্ছে যে 1600 টাকা 2 বছর 3 মাসের সরল সুদের হার সুদ হচ্ছে এত টাকা হলে বার্ষিক সরল সুদ কত? বার্ষিক সরল সুদ কত? তো এখানে কীভাবে করবে এটা? এটা হচ্ছে দেখো, ফার্স্ট হচ্ছে 2 বছর 3 মাস। তো এখানে আমরা জানি যে আই ইকুয়ালস টু PRT/100। এখানে সুদ কত হচ্ছে বলে দেওয়া হচ্ছে 252 টাকা, আর পি মানে প্রিন্সিপাল এটা হচ্ছে 1600 টাকা, আর হচ্ছে কত মাস বলে দেওয়া আছে? 2 বছর প্লাস 3/12।
আর হচ্ছে সরল এই সুদের শতাংশটা বের করতে হবে। তো তাহলে এই 0 0 কেটে গেল, 252 হচ্ছে 16 ইন্টু 24 আর 3 হচ্ছে 27 বাই 12 ইন্টু আর, নিচে 1 আছে। তাহলে কাটাকুটি করো, 3 দিয়ে কাটলে কত, 3 নং 27 আর 4, তাহলে 4 দিয়ে কাটলে 4 4 16, তাহলে কত আসছে যে 252, 4 ইন্টু 9 ইন্টু আর। এবার 4 দিয়ে কাটো ফার্স্ট, 4 ছক 24 আর 4 ছক 24 আর 3 12 আছে, 3 4 12 মানে 63। এবার 9 দিয়ে যদি 63 কাটো, 7 9 63, মানে আর এর মান কত, 7%, মানে সি দাগ অ্যান্সার সঠিক। নেক্সট কোশ্চেন কি বলছে, ওকে নেক্সট কোশ্চেনটা হচ্ছে দেখো 89 দাগে কি বলছে, কোনো মূলধনের বার্ষিক 5% এবং 8% সরল সুদের হারে একটি সময়ে যথাক্রমে 2200 টাকা, 2320 টাকা সুদে আসলে হয়, তবে সময় কত কত সময় তাহলে এই মানটা পাওয়া যাচ্ছে, মানে এত টাকা পাওয়া যাচ্ছে। 89 দাগে কোশ্চেনটা কি বলছে, 89 দাগে কোশ্চেনটা বলছে যে দেখো এখানে কি বলছে, ধরো একটা যে কোনো একটা মূলধন এক্স হচ্ছে ধরো মূলধন, এখান থেকে 5% সুদে কত টাকা পাচ্ছে, 2200 টাকা পাওয়া যাচ্ছে ওই একটা নির্দিষ্ট বছরে, সেম টাইমে, নির্দিষ্ট বছরে, ধরো নির্দিষ্ট বছরে। আচ্ছা, আবার এক্স টাকা থেকেই, মানে সেম অ্যামাউন্ট থেকেই 8% সুদে পাওয়া যাচ্ছে কত, 2320 টাকা। এইবার দেখো এখান থেকে এক্সট্রা কত টাকা বেশি পাওয়া যাচ্ছে, এখান থেকে এক্সট্রা পাওয়া যাচ্ছে 120 টাকা এক্সট্রা বেশি পাওয়া যাচ্ছে আগের বছর থেকে, মানে আগেরটার থেকে এইটা 120 টাকা বেশি পাওয়া যাচ্ছে। কারণ কি, এখানে প্লাস 3% সুদ বাড়ার জন্য এটা বাড়ছে। তাহলে কি আমরা এটা বলতে পারি 3% সমতুল্য হচ্ছে 120 টাকা। তাহলে এবার এখান থেকে আমরা বলতে পারি যে 100% তাহলে কত হবে, তবে মূলধন কত হবে, তাই তো। তাহলে 100% কত হবে, তাহলে 120 বাই 3% ইন্টু 100, তাহলে 3 দিয়ে কাটো, 40 কি হলো, একটু দাঁড়াও, তাই তো হচ্ছে এখানে। তবে মূলধন কত, কোনটা দেখছি আমি, ভুল হয়ে গেল, দাঁড়াও একটুখানি, এই জায়গাটা মুছে এটা। ওকে, তাহলে 3% সমতুল্য আমরা 120 টাকা পাচ্ছি। এবার তুমি 5% ধরো, তাহলে 5%-এর মান কত আসছে, 5%-এর মান হচ্ছে 120 বাই 3% ইন্টু 5%, তাহলে কাটাকুটি করার পরে 40 ইন্টু 5%, মানে 40 ইন্টু 5, পার্সেন্ট কেটে গেল, ঠিক আছে। সুতরাং মান আসছে 200 টাকা। এবার দেখো এইখানে এই 200 টাকা মান আসলো। এবার তুমি এইটার ক্ষেত্রে দেখো যে কোনো একটা ধরলেই হবে, আমি যেহেতু 5% ধরেছি বলে আমি এই মানে সুদ আসলটা ধরছি, এটা হচ্ছে সুদ আসল কিন্তু, হ্যাঁ। তো তাহলে সুদ আমি পাচ্ছি হচ্ছে, এটা কিন্তু সুদ পেলাম 5% হিসাবে সুদ পেয়েছি 200 টাকা, তাহলে 200 সুদ পেয়েছি। প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, 2200, মানে ওই সুদ আসল থেকে 200 টাকা বিয়োগ করে দিলে আমাদের যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আসল, এবং তার সঙ্গে 5% করে সুদ পাচ্ছি, এবং সময়টা কত লাগছে টি ধরে নিলাম। পার্সেন্টটা নিচে নামিয়ে দিলে এখানে 100 চলে আসলো, কাটাকুটি করার পরে এখানে 10 আর এটা 5 দিয়ে কাটলে 2, তাহলে টি এর মান কত, 2। এখানে হচ্ছে 2 এর দাগ, মানে 2 হচ্ছে ডি এর দাগে আছে। নেক্সট কোশ্চেনে চলো, 90 দাগে কি বলছে, কিছু মূলধন বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে এত টাকা হলে তবে মূলধন কত এখানে বের করতে হবে। তো কীভাবে বের করবে, 90 দাগে যদি দেখো এখানে 4% চক্রবৃদ্ধি সুদ,
মানে 4%টাকে আমরা কীভাবে লিখতে পারি, 4/100, মানে ধরে নাও এখানে এক, ধরে নাও মানে একের 25ই হচ্ছে অ্যান্সার। এইবার মানে আসলো এটা, ঠিক আছে। এবার এখান থেকে আমরা লিখতে পারি কি 25, 26, 25, 26 করে যদি আমি দেখি ফার্স্ট ইয়ার, এটা এটা হচ্ছে সেকেন্ড ইয়ার। তো গুণ করে দেখি, এখানে গুণ করার পরে আমাদের কত আসছে, 25 × 25 করলে 625, আর 26 × 26 করলে আমরা আমাদের 26-এর স্কোয়ার কিন্তু মাথায় রাখতে হবে সবসময়, মানে 30 অবধি, কিন্তু 1 থেকে 30 অবধি স্কোয়ার মনে রাখতেই হবে। তো 25-এর স্কোয়ার হচ্ছে 625, আর 26-এর স্কোয়ার হচ্ছে 676, 676 হচ্ছে 26-এর স্কোয়ার। তাহলে এখানে 676-এর সমতুল্য আমরা লিখতে পারি হচ্ছে 1352, কারণ দেখো এখানে বলে দেওয়া আছে 2 বছরে 1352 টাকা হয়। তাহলে এখানে অ্যামাউন্ট নিশ্চয়ই এটা, তাহলে 676 এটা হচ্ছে প্রিন্সিপাল, পি এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে 676 সমতুল্য এটা লিখতে পারি। এখানে এটা পুরোপুরি কেটে যাবে, এটা 2 দিয়ে কেটে যাবে। তাহলে আমাদের মূলধন চেয়েছে, তাহলে 625-এর মানটা কত হবে, 625-এর মানটা হবে তাহলে 2 × 625 মানে 1250। উত্তর হবে কত, ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট কত, চলো নেক্সট কোশ্চেন কি বলছে, যে 91 দাগে কি বলছে, একটি কোম্পানির আয় প্রতি বছর 20% করে বৃদ্ধি পায়। 2012 সালে কোম্পানিটির আয় এত টাকা হলে 2010 সালে কোম্পানিটির আয় কত ছিল। তাহলে ধরে নাও 2010 সালে আয় হচ্ছে এক্স টাকা, তাহলে এক্স ইন্টু 20% বৃদ্ধি পেয়েছে, প্রতি বছর 20% বৃদ্ধি পাচ্ছে মানে কত, মানে এখানে 2010 সাল থেকে 2011 আর 2012, তাহলে প্রতি এখানে হচ্ছে 1 আর 1 2 বছর হয়েছে, তাহলে এক্স 20% মানে তাহলে 6/20% মানে কত, এখানে 20% মানে হচ্ছে 1/5। তাহলে বৃদ্ধি পাচ্ছে মানে যোগ করে আমার এখানে 6 আসলো, 6/5, এটা 6/5 ইকুয়ালস টু কত পাচ্ছি, 2, 6, 6, 4, এখানে 3টে 0। এইটা হচ্ছে আমরা 2012 সালে পাচ্ছি বৃদ্ধি পাওয়ার পরে, ঠিক আছে। তো তাহলে এক্স এর মানটা চেয়েছে, 2, 6, 6, 4, 3টে 0, এদিকে যদি নিয়ে আসি, ওপরে 5, দুটো 5, নিচে দুটো 6, 6 দিয়ে কাটো ফার্স্ট, 4 ছক 24, 4 ছক 24, 4 ছক 24, 3টে 0, আবার 6 দিয়ে কাটো, তাহলে 6 7 42, আর 4 ছক 24 করলে 0 0, 3টে 0 হয়ে গেল এইটা, আর 25। এবার এখানে দেখো একটা টেকনিক কীভাবে করতে হবে, গুণটা কিন্তু এবার ডাইরেক্ট গুণ করলে অনেক বড় হয়ে যাবে। তো 74,000 ইন্টু 50/2 করলাম, 25কে 50/2 লেখা যায় তো, অবশ্যই লেখা যায়। তো এবার 2 দিয়ে কাটো এটাকে, 3 2 6 আর 7, এইটা ইন্টু 50। এবার এটা গুণ করো, 4টে 0 বসিয়ে দিলাম, 3 5 15 মানে 150, আর এখানে 35, 150 আর 35 কত, 185। তো এই অ্যান্সার, তাহলে অ্যান্সারটা কোনটা হবে, বি দাগের অ্যান্সারটা সঠিক। এবার দেখো, এবার হচ্ছে 92 দাগে কী বলছে, 92 দাগে বলছে এ ও বি একটি কাজ 12 দিনে করে, এ প্লাস বি একটি কাজ 12 দিনে করে, বি এবং সি একটি কাজ করে 15 দিনে, আর সি আর এ একটি কাজ করে 20 দিনে। তাহলে এদের যে লসাগুটা কত হবে, 12 15 20 লসাগু 60 হয়, স্বাভাবিকভাবেই জানা আছে। তো এখান থেকে 5 12, আর না হলে কিন্তু এইভাবে করে নেবে, 12 15 20, এই লসাগুটা এইভাবে করে নিলে কিন্তু 60 আসবে। হ্যাঁ, তো এবার এখান থেকে দেখো, এখান থেকে এটা হচ্ছে টোটাল মোট কাজ, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে দক্ষতা, ঠিক আছে। তো এইবার দেখো, তাহলে 5 12 60, দক্ষতা হচ্ছে 5, 4 15 60, এটা 4, 3 20 60, মানে এটা 3, দক্ষতা পেয়ে গেলাম। এবার টোটাল এ বি সি এর যে দক্ষতা হবে সেটা কীভাবে বের করবো, এ বি সি, এখানে 2 ইন্টু, সরি দাঁড়াবা একবার ভালো করে বলে দিই, নাহলে এটা বোঝা যাবে না।
আচ্ছা, তাহলে এটা যোগ করো, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ ইকুয়ালস টু 5 4 3, এগুলো লিখতে পারি। তাহলে এইভাবে আমি দুটো করে, দেখো দুটো করে এ আছে, দুটো করে বি আছে, দুটো করে সি, তাহলে আমি দুই কমন নিয়ে লিখতে পারি। তো এ বি সি এইভাবে লেখা যায়, তো অবশ্যই লেখা যায়। তাহলে 5 + 4 + 3 বললে কত, 9 আর 3 12, 12 হচ্ছে। তাহলে এ বি আর সি অ্যান্সার কত হবে, এখানে 6। মানে এ বি সি এর এটা দক্ষতা, কিন্তু এটা দক্ষতা, এ বি সি এর দক্ষতা হচ্ছে 6। তো তারপরে দেখো তাহলে কত দিনে শেষ করবে, এটা হচ্ছে, তাড়াতাড়ি করে নিই এটা, নাহলে শাটডাউন হয়ে যাবে। এটা হচ্ছে এ বি সি একত্রে কাজটি শেষ করে কত দিনে, টোটাল কাজ কিন্তু আমাদের 60 হিসাবে ধরে নিয়েছি। তো 60 কত দিন লাগবে, দিন, এখানে 60/6 হচ্ছে 10, 10 দিনে এ বি আর সি একত্রে কাজ করলে 10 দিনে শেষ হয়ে যাবে কাজটা। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেনটা দেখো, 93 কি বলছে, যে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক একটি কাজ যথাক্রমে 3 4 12 দিনে সম্পন্ন করে, তবে একজন পুরুষ এবং একজন মহিলার সাথে কতজন বালক নিযুক্ত করলে সম্পূর্ণ কাজটি 1/4 দিনে সম্পূর্ণ হবে। সম্পূর্ণ কাজটি 1/4 দিনে সম্পূর্ণ হবে, কীভাবে করব, এটা হচ্ছে, দেখো ফার্স্ট আমরা এভাবে করে নিই, যে এম, এমটাকে ম্যান হিসেবে ডিনোট করছি, এম হচ্ছে 3, ডব্লু হচ্ছে 4, আর বালক মানে বি হচ্ছে 12। তো এদের যে লসাগু কত হবে, 3 4 12, লসাগু 12 হবে। তারপরে 3 4 12, 3 4 12, এটা হচ্ছে 12 1 12, 1। এটা দক্ষতা, এটা সময়, এটা হচ্ছে মোট কাজ, মোট কাজ, ঠিক আছে। তো তারপরে দেখো টোটাল কাজ 12, আর আর দক্ষতাটা নিচে আসবে, কেননা আমরা জানি কি, মোট কাজ ইকুয়ালস টু দক্ষতা ইন্টু সময়, তাই তো। তো সেক্ষেত্রে আমরা মোট কাজ লিখলাম বাই দক্ষতা সমান সময়, সময়টা কত, 1/4 বলে দিয়েছে। আর দক্ষতাটা কীভাবে লিখবে, 4 হচ্ছে একটা মেলের দক্ষতা, তাহলে একজন মেল বলেছে এখানে, এই যে একজন পুরুষ, এই এখানে দাঁড়াও, কোথায়, একজন পুরুষ বলেছে, এই যে, তাহলে 4 হচ্ছে দক্ষতা, আর একজন পুরুষ হচ্ছে 1, প্লাস একটি মহিলা, মহিলার দক্ষতা কত, 3, আর একজন মহিলা বলেছে, এই যে একজন মহিলা, তাহলে এখানে 1 লিখলাম। আচ্ছা, তারপরে বালকের সংখ্যা বলেছে, বালকের সংখ্যা ধরে নিলাম x। আচ্ছা, আর বালকের দক্ষতা কত, বালকের দক্ষতা কিন্তু 1, এখানে বালকের দক্ষতা 1। তো তারপরে দেখো এবারে কীভাবে লিখতে পারি, 12/4 × 3 × x ইকুয়ালস টু 1/4। তাহলে এই মানে ইকুয়েশন সলভ করলে কি আসবে, 7 + x, আর 4 12 48। তাহলে x এর মান কত, এখানে 48 - 7 করলে 41। এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট কোশ্চেন চলো। ওকে, 74 দাগে কি বলছে, একটি ভর্তি চৌবাচ্চা একটি নল খালি করে 1 ঘন্টা, অপর একটি নল খালি করে 30 মিনিটে। যদি দুটি নল একসঙ্গে খোলা হয় তবে কত সময় ভর্তি চৌবাচ্চাটি খালি হবে, কত সময় ভর্তি চৌবাচ্চাটি খালি হবে, কীভাবে করবে, এই দেখো একই নিয়ম, সেম প্রসেস, মানে মোট খালি, এখানে ধরো খালি করছে, তো তাহলে মোট খালি করে ইকুয়ালস টু সময় ইন্টু পাইপের দক্ষতা, পাইপের দক্ষতা, ঠিক আছে। তো তারপরে দেখো কি হবে, তাহলে প্রথম ধরো পাইপের নাম দিচ্ছি আই, তাহলে প্রথম পাইপ কত, 60 মিনিটে, আর দ্বিতীয় পাইপটি খালি করে কত সময়, 30 মিনিটে। 1 ঘন্টা বলেছে মানে 60 মিনিট ধরে নিয়েছি, আর দ্বিতীয় পাইপটি খালি করে 30 মিনিটে। তো এদের মধ্যে লসাগু কত হবে, 60 হবে অবভিয়াসলি, তাহলে এখান থেকে 1, আর এটা হচ্ছে 2, 30 × 60,
তো সেক্ষেত্রে এটা হচ্ছে পাইপের দক্ষতা, আর এটা হচ্ছে মোট খালি, এই মোট আর কি পরিমাণ, এটা পরিমাণ। চৌবাচ্চার পরিমাণ ধরে নাও। তো সেক্ষেত্রে কি হবে, এখানে খালি করে কীভাবে, কত সময় খালি করছে দুটো পাইপ মিলে, তাহলে দুটো পাইপ একই সেম প্রসেস, টোটাল খালি করার করতে হবে 60 লিটার বা 60 অংশ খালি করতে হবে। আর পাইপের দুটো পাইপের দক্ষতা একসাথে যোগ করলে কত, 3, তাহলে 20 মিনিটে খালি করছে। তো এই জায়গায় অ্যান্সার সঠিক। নেক্সট কোশ্চেনে চলো। 95 বলছে এ ও বি সমদূরত্ব অতিক্রম করে যথাক্রমে 9 কিমি পার ঘন্টা এবং 10 কিমি পার ঘন্টা গতিবেগে যদি এ ও বি এর থেকে 36 মিনিট বেশি সময় লাগে, তবে তারা প্রত্যেকে কত দূরত্ব অতিক্রম করেছিল। কত দূরত্ব অতিক্রম করেছিল, এটা হচ্ছে, দাঁড়াও একটু, হ্যাঁ। তো দেখো তাহলে সেক্ষেত্রে কী করতে হবে। তো আমরা জানি ডি ইকুয়ালস টু এস ইন্টু টি। ডি হচ্ছে ডিস্টেন্স, এস হচ্ছে স্পিড, টি হচ্ছে টাইম। তো ডি যদি সমান মানে ডিস্টেন্স যদি সেম হলে তাহলে তোমার এস ভ্যারিয়াস 1/t, মানে সোজা কথা ব্যস্তানুপাতিক হয়, ব্যস্তানুপাতিক। স্পিড ইন্টু টাইম মানে সময় ইন্টু গতিবেগ, সময় আর গতিবেগ হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তো সেক্ষেত্রে এ আর বি এর স্পিড যদি এ এর ক্ষেত্রে 9 আর বি এর ক্ষেত্রে 10 হয়, তাহলে টাইম সেক্ষেত্রে কত হবে, 10 আর 9 হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো, যদি এ এর বি থেকে 36 মিনিট বেশি সময় লাগে, তাহলে যদি এ বি এর থেকে 36 মিনিট বেশি সময় লাগে, তো এখান থেকে গ্যাপ কত, 10 আর 9 এর গ্যাপ, এখানে টাইম হচ্ছে 1 এর গ্যাপ, তাহলে এইটা সমতুল্য, 1 সমতুল্য হচ্ছে 36। দাঁড়াও একটু করে, যদি এ এবং এ বি এর থেকে 36 মিনিট বেশি সময় লাগায়, তবে প্রত্যেকে কত দূরত্ব অতিক্রম করবে। ওকে, হ্যাঁ, তাহলে 1 সমতুল্য 36কে যদি আওয়ারে করতে হয় তাহলে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে এর ক্ষেত্রে দেখো, এর টাইম হচ্ছে 10 অংশ লাগছে, তাহলে 10 যদি আমি কাটাকুটি করি, তাহলে সেক্ষেত্রে এর সময় লাগে হচ্ছে, কাটাকুটি করো, 6 আওয়ার সময় লাগে। তাহলে দূরত্ব কত, ডিস্টেন্স ইকুয়ালস টু হচ্ছে এর ক্ষেত্রে 9 কিমি পার আওয়ার, আর তোমার এই জন্য এর ক্ষেত্রে হচ্ছে 9 কিমি পার আওয়ার ইন্টু হচ্ছে 6 ঘন্টা যদি চলে, তাহলে 54 কিমি দূরত্ব অতিক্রম করবে এ এবং বি দুজনই। আমি এ হিসেবে ধরলাম, এর ক্ষেত্রে এ করে ধরলাম, বি এর ক্ষেত্রেও যদি হিসেব করা হয় সেই একই আসবে, 54ই আসবে, কারণ দুজনে সেম দূরত্ব অতিক্রম করেছে। নেক্সট কোশ্চেনে চলো। এখানে বলছে যে 96 কি বলছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 1 কিমি যায় 5 মিনিটে। আচ্ছা, 1 কিমি যায় 5 মিনিটে, মানে দাঁড়াও একটু উল্টো করে লিখতে হবে, এটা 5 মিনিট যায় 1 কিমিতে, তাহলে 1 ঘন্টা যায় কত, 1 ঘন্টা মানে 1 আওয়ার, যাকে বলে 60 মিনিটে যায় কত, তাহলে 1/5 ইন্টু 60, কাটাকুটি করলে 12 কিমি পার আওয়ার, 12 কিমি পার আওয়ারে যায়। আচ্ছা, এখানে দেখো, এটা মনে হয় ভুল দেওয়া, কেননা এখানে প্রতিকূল, এখানে আসে প্রতিকূল 12 কিমি পার আওয়ার দেওয়া আছে, আর অনুকূল বেগ
অনুকূল বেগ কত আসছে 6 কিমি পার আওয়ার। তো এটা তো হয় না সাধারণত, এটা তো ভুল দেওয়া আছে। হ্যাঁ, এখানে এইটা হবে প্রতিকূল, এইটা হবে মানে এই জায়গাটা এইটা আসবে আর এইটার জায়গায় এইটা আসবে, আমার যেটা মনে হয়। তো আমি সেই হিসাবে করে দিচ্ছি, ঠিক আছে। তো ফার্স্ট তাহলে আমাদের স্রোতের স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ কত আসবে, অনুকূল, সূত্রটা হচ্ছে কি অনুকূল মাইনাস প্রতিকূল বেগ, প্রতিকূল বেগ বাই হচ্ছে 2। তো সেক্ষেত্রে অনুকূল অনুকূল ধরেছি আমরা 12 ধরেছি, ঠিক আছে, অনুকূল 12 ধরেছি, তাহলে অনুকূল হচ্ছে 12 মাইনাস প্রতিকূল কত হচ্ছে 6/2। তো সেক্ষেত্রে দেখো কত 6/2 মানে হচ্ছে 3 কিমি পার আওয়ার, 3 কিমি পার আওয়ার, এটা হচ্ছে এই দেখ, এদের অ্যান্সার সঠিক। নেক্সট কোশ্চেনে চলো, নেক্সট কোশ্চেনে চলো কি বলছে এখানে 30 দাগে কি বলছে, 30 লিটার একটি অ্যাসিডের মিশ্রণে অ্যাসিড এবং জলের অনুপাত হচ্ছে 2:3, মিশ্রণটিতে 20 লিটার কত লিটার জল ঢাললে মিশ্রণটিতে অ্যাসিড এবং জলের অনুপাত 2:5 হবে। তো সেক্ষেত্রে দেখো আমাদের অ্যাসিড এবং ওয়াটার, অ্যাসিড এবং ওয়াটার মানে 2:3 ছিল আগে, এবার জল ঢালার পরে, জল অ্যাড করার পরে কত আসছে 2:5 আসছে। তাহলে এখানে যদি অ্যাসিডের অনুপাতটা যদি সেম না থাকতো তাহলে কিন্তু অ্যাসিডের অনুপাতটা সেম করতে হবে, যেহেতু এখানে সেম করা আছে তো সুতরাং কোনো সেম করার দরকার নেই। এখান থেকে এখান থেকে কত অংশ বেড়েছে, এখানে 2 অংশ কিন্তু বেড়েছে। আচ্ছা, তাহলে এবার আমরা অনুপাত 5, এখানে 2:3 ছিল, তাহলে এখানে যোগ করলে 5 অংশ, 5 অংশ সমতুল্য হচ্ছে 30 লিটার, তাহলে 1 অংশ সমতুল্য কত 6 লিটার, 1 অংশ সমতুল্য 6 লিটার। তো সেক্ষেত্রে 2 সমতুল্য কত, 2 সমতুল্য কত 12 লিটার, 12 লিটার, মানে ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট কত হচ্ছে 58 দাগে কী বলছে, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এর গুণফল। আমরা 98 দাগে কোশ্চেনটা করছি, কী করে করব, লসাগু ইন্টু গসাগু সমতুল্য সমান আমরা কি লিখতে পারি, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল। তো সেক্ষেত্রে কী হচ্ছে গুণফল 24 সমতুল্য দুটি সংখ্যার গুণফল, ঠিক আছে। আচ্ছা, তাহলে সংখ্যা দুটির অন্তর কত, মানে সংখ্যা দুটির অন্তর কীভাবে বের করবো। আচ্ছা, আরেক সংখ্যা দুটির অন্তরটা বলে দেওয়া হচ্ছে, সংখ্যা দুটি যদি হয়, আচ্ছা এখানে এক্স আর ওয়াই ধরে লিখছি, এক্স আর ওয়াই ইকুয়ালস টু 24 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2। তো এইটার থেকে এবার কীভাবে বের করবো দেখো, এবার অপশান টেস্ট করবো, অপশান টেস্ট দেখো এখানে 6 আর 2 এদের মধ্যে কিন্তু অন্তর কত, ওই 8 আর 6, 8 আর 6-এর মধ্যে এদের অন্তর হচ্ছে 2, আর কিন্তু যদি 8 ইন্টু 6 গুণ করো, 6টা 48 আসছে, 24 তো আর আসছে না, গুণ করে 24 হাজার কত ছিল, 24 আসেনি, মানে এ দেখ সঠিক নয়। 8 এবং 10-এর মধ্যে দেখো এদের মধ্যে অন্তর কত 2, এবং 8 এবং 10 যদি গুণ করো, 8 ইন্টু 10 যদি গুণ করি তাহলে কত 80, ঠিক আছে। তাহলে 80ও হচ্ছে 24 হচ্ছে, মানে এখানেও তাহলে 24 হচ্ছে না, তাহলে বি এর দাগের অ্যান্সারও সঠিক নয়। সি এর দাগের ক্ষেত্রে কী হচ্ছে, 2 এবং 4-এর ক্ষেত্রে ধরো যদি এদের অন্তর কত হয়, এদের অন্তর 2, ঠিক আছে, কিন্তু যদি 2 ইন্টু 4 গুণ করি সেক্ষেত্রে দেখো 8 আসছে, 24 আসছে না, তাহলে সুতরাং সিটাও হবে না, তাহলে লাস্ট অ্যান্সার ডি দাগই হবে। এবার ডি দাগটা একবার চেক করে নিই, 6 আর 4 এদের মধ্যে অন্তর্গত 2, আর যদি 6 ইন্টু 4 করি, 6 ইন্টু 4 করি তাহলে কত 24 আসছে, এই হচ্ছে, তাহলে ডি দাগের অ্যান্সারটা সঠিক। অপশান টেস্টের মাধ্যমে এটা করা যাবে। নেক্সট কোশ্চেনে চলো, 99 কী বলছে, একজন লাইব্রেরিয়ান 60টি বই কেনে লাইব্রেরির জন্য, কিন্তু সে দেখে যে সে 336 টাকা বেশি খরচ করলে আরও 4টি বই পেত, যার ফলে সমস্ত বইয়ের গড় দাম 1 টাকা কমে যেত। তবে পূর্বে প্রতিটি বইয়ের গড় দাম কত ছিল। তাহলে এবার ধরে নাও 60টি বইয়ের পূর্বের গড় দাম কত, এক্স ধরে নেওয়া হলো, ঠিক আছে।
তাহলে তাহলে টোটাল দাম কত, 60 ইন্টু এক্স হচ্ছে টোটাল দাম। তার সঙ্গে যদি আরও 360 টাকার 336 টাকার বই কিনতো, তাহলে সে 4টি বই এক্সট্রা পেতো এবং 1 টাকা করে গড় কম হতো। তাহলে 4টি বই হলে তাহলে কত, 60 ছিল আগে প্লাস 4, তাহলে টোটাল 64টা বই পেতো সে। ঠিক আছে, তাহলে 64টা বই পেতো, আর গড় তখন কত হতো, এক্স মাইনাস 1 হতো প্রত্যেকটা বইয়ের। তাহলে দাম 1 টাকা করে যেহেতু কমে যেত, তাহলে তখনকার গড় হতো এক্স মাইনাস 1। তো সেক্ষেত্রে দেখো কী হচ্ছে, সলভ করলে 60x প্লাস 336 64x মাইনাস 64। তো তারপরে এটা এদিকে চলে গেলে 4x আর হচ্ছে 336 মাইনাস প্লাস 64, 4x 336 আর 64 যোগ করলে কত, 400। তাহলে x এর মান কত আসলো, 100। ঠিক আছে, 100 টাকা। ডি এর দ্বারা অ্যান্সার সঠিক। নেক্সট কোশ্চেনে চলো এবারে। ওকে, এবার নেক্সট কোশ্চেনে চলো। 100 দ্বারা কী বলছে, যে 0.75 ইন্টু 0.75 মাইনাস 2 ইন্টু 7.5 ইন্টু 0.25 প্লাস 0.25 ইন্টু 2.5। তো এইটা কীভাবে করা যাবে, দেখো উপরে দুটো শূন্য আছে, আমি নিচে নিয়ে আসলাম এটা, তাহলে 75/100 লেখা যায়, অবশ্যই লেখা যায়। তারপরে আচ্ছা সরি, এই জায়গাটা একটু ভুল লেখা হয়েছে, এই জায়গাটায় ওকে, এটা হবে 7.5। তো আমি এটা এইভাবে লিখতে পারি, 75 নিচে 10, একটার আগে শূন্য আছে মানে 10 নিচে আসলো, মাইনাস 2 ইন্টু 7.5, এটাকে আমি 75/10 লিখতেই পারি। আর এখানে 0.25 মানে দুটোর আগে শূন্য আছে, এই পয়েন্ট আছে, তো সেক্ষেত্রে আমি 25/100 করতেই পারি এটা, প্লাস তাহলে ওপরে 25, নিচে হচ্ছে 100, আর 25, এটা 100 দিলাম কারণ দুটোর আগে শূন্য আছে বলে, আর এখানে 2.5 আছে বলে নিচে 10 দিলাম। তাহলে দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই ফ্র্যাকশানে কিন্তু নিচে হরে আছে 1000 করে আছে প্রত্যেকটা ক্ষেত্রেই। দেখো এখানেও 1000, এখানেও 1000, দাঁড়াও এটা আমি করে দিই, এটা 1000, দেখো এখানেও 1000, এখানেও 1000, তো 1000 কমন নিয়ে নাও। তো এখানে 75-এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 75 ইন্টু 25 প্লাস 25-এর স্কোয়ার। ঠিক আছে, তো এখানে 1/1000, আর তো এটা দেখো সূত্র চলে এসছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র চলে এসছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি মানে 75 মাইনাস 25 লিখতে পারি। তো সেক্ষেত্রে 1/1000 ইন্টু 50, কাটাকুটি করে দাও, তাহলে নিচে কত আসবে, দাঁড়াও একটুখানি, ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা কাটো, 1/20 আসবে নিচে, তাই তো 50, ওফো এটা স্কোয়ার আসবে তো, 50 ইন্টু 50, সরি, তাহলে এই তাহলে ওপরে 25 আর নিচে 10 আসবে, নিচে কত আসবে 10, তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে ওপরে 25 নিচে 10, তাহলে ফাইনাল অ্যান্সার কত, 2.5 হচ্ছে অ্যান্সার। তাহলে সি দাগের অ্যান্সারটা সঠিক। ঠিক আছে, আজকের মতনই এইটা। যদি কোশ্চেনগুলো বা অ্যান্সারগুলো যদি ভালো লেগে থাকে, শর্ট ট্রিক্সগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা অনেকটা একটা বড় লং ভিডিও হয়ে গেল, তো একটু যদি বলেন তো আমি এটা পার্ট করে ভাগ করে দেবো যদি আপনাদের সুবিধা হয়। ঠিক আছে, তো ঠিক আছে, থ্যাংক ইউ।